সরকারি গাড়ি ব্যবহার করবেন না। তাহলে উনি একটা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, তাহলে এই ব্যক্তিগত গাড়িটা ব্যবহার করে উনি আমার কয় টাকা সেভ করছেন? এই ব্যক্তিগত গাড়িটার এইটা কে কিনে দিছে? এটা কি তারেক রহমান সাহেবের নিজস্ব ইনকাম সোর্স আছে? সেই ইনকাম সোর্সটা আসলে কি? সেই মানে মানে আমার আসলে কয় টাকার বেনিফিট হয়? রেদার আমি বলি যে আপনি ভাই রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করেন, আপনি এই যে প্রোটোকল নিচ্ছেন না, প্রোটোকলও নেন, আপনি ধরেন যে এগুলোই যদি হয় আপনার মেইন সরকারের আপনার ক্যারেক্টারিস্টিক্স, যে আপনি এ ধরনের কিছু মনে করেন যে চকলেট বিতরণ করবেন আর কি, হ্যাঁ, যে চকলেট বিতরণ করে ছোট ছোট বাচ্চাদেরকে সন্তুষ্ট রাখার একটা বিষয় আছে না, সেরকম আপনি ধরেন যে টোকেন কাজ করবেন। রেদার আপনি আমার ইকোনমির জন্য কি কাজ করতেছেন? আপনি যে বলতেছেন যে আপনি কর্মসংস্থান করবেন কত 1 কোটি, আপনি এই কর্মসংস্থানের জন্য আসলে কি উদ্যোগ নিছেন এই প্রথম 1 সপ্তাহে? আমার বরঞ্চ সেইটা আসলে তারেক রহমান সাহেবের কাছ থেকে জানার ইচ্ছা, রেদার দেন ওনার 14টা গাড়ির বদলে উনি 4টা গাড়ির প্রোটোকল ব্যবহার করছে। উনি যে ধরেন যে লোকজনকে ওয়েট করে রাখছেন, এটা খুব ভালো একটা বিষয়, এটার জন্য ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু এগুলাই শুধুমাত্র ওনার, যদি আমরা বলি যে ওনার আসলে সরকারের এই প্রথম 1 সপ্তাহের অর্জন, তাহলে এইটা আমি বলবো যে খুব পুয়ার স্টার, খুবই পুয়ার স্টার। জামাত যেটা চাইতেছে যে আসলে রাষ্ট্র ক্ষমতায় যাইতে, জামাত যেটা চাইতেছে যে বাংলাদেশকে নেতৃত্ব দিতে, কিংবা ধরেন যে এই যে মানে একটা একটা সার্বিক খুব অ্যাগ্রেসিভভাবে তো জামাত বাংলাদেশের পলিটিক্সে এখন কাজ করতেছে। তো এই জায়গাটা জামাতের জন্য খুব বড় একটা হেল্প হবে যদি তারা আসলে এই ভুলটা স্বীকার করে নেয়। কারণ এখন তো আর ওইভাবে ধরেন যে চিহ্নিত রাজাকার যাদেরকে আমরা চিহ্নিত করি আর কি বা জানি, তারা তো কেউ নাই। সো জামাত কেন একটা লিগেসি, একটা একটা বার্ডেন কাঁধে নিয়ে চলবে? আমার এটা পরামর্শ। এইটা যদি হয়ে যায় তখন আপনি দেখবেন যে জামাতের এই অন্যান্য যে এই যে মনে করেন যে বিভিন্ন পদে পদে জামাতকে নিয়ে ট্রল করার চেষ্টা করা, তার একটা এই ধরনের অপ্রস্তুত অবস্থায় ফেলার চেষ্টা করা, এই জায়গাগুলো ধরেন যে আসলে কমবে। তখন তার পলিটিক্স নিয়ে আমরা ধরেন যে মোর সমালোচনা করব। দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং মোনাজাত করেছেন। আবার এটাও দেখলাম রুমিন ফারহানাকে ফুল দিতে শহীদ মিনারে যেতে দেওয়া হয়নি এবং স্লোগান করেছে। এবার নতুন যে বিষয়টি আমরা পেলাম, আমিরে জামাত ওনারে 11 দলীয় জোট নিয়ে ফুল দিতে গিয়েছিল। তো এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? না, জামাতের আমির সাহেব এই যে তাদের যে 74 বছরের যে পলিটিক্যাল ক্যারিয়ার, এখানে প্রথমবারের মতো তারা বোধহয় কোথাও ফুল দিতে গেছেন। সো এটা একটা মানে ইন্টারেস্টিং ঘটনা। সিগনিফিক্যান্ট কিনা পলিটিক্যালি কতটুক, এটা হয়তো পরে বলতে পারবো আমরা। যদি দেখা যায় যে আসলে ওনাদের টিনিওরের পরে আর ওনারা এই জিনিসগুলো করতেছেন না, তখন মনে হবে যে এইটা আসলে এক ধরনের ওনাদের নিয়ে যে আলাপগুলো শোনা যায় যে ওনারা আসলে মুনাফিকি করেন, হ্যাঁ, বিভিন্ন ধরনের ছল ধরেন। তো সেটা তখন ওই রকমভাবে মনে হবে আর কি, যে আপনি এই জিনিসটা বিশ্বাস করেন না, কিন্তু এটা তো একটা ঐচ্ছিক কাজ, এমন নট নেসেসারিলি আপনার এটা করতেই হবে, কিন্তু আপনি ধরেন যে একটা ভান ধরেন, হ্যাঁ। সো এই জিনিসটা তাহলে তখন জিনিসটা ঠিক হবে না আর কি, জিনিসটাকে ওই যে মুনাফিকি হিসেবে ব্যাখ্যা করার সুযোগ থাকবে। আমি বরঞ্চ মনে করি যে যেহেতু বাংলাদেশের কালচারে এই জিনিসটা আসলে খুব পোক্তভাবে আছে, বাংলাদেশে ধরেন যে ধর্মকে আমরা যেভাবে নেই, সেখানে কালচার হিসেবে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধর্মের কালচারের একটা ব্যাখ্যা, কালচার টাইপের একটা ব্যাখ্যা বা কালচারকরণ, ধর্মের যে একটা কালচারকরণ। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো, এই যে কালচারের বিষয়গুলো, আমাদের ধরেন যে আমরা যেমন সবাইকে নিয়ে আসলে একসঙ্গে থাকাটা, এইটা আমাদের ঐতিহ্য। আমরা ধরেন যে ঈদ যেমন আমরা খুব আনন্দের সঙ্গে উৎসাহের সঙ্গে পালন করি, একই রকমভাবে আমার প্রতিবেশী যে দুর্গা পূজাটা করে, সেখানটাও আমি ধরেন যে যাইতে চাই, তাদের কাছ থেকে আমি ওই যে মিঠাইগুলো খাইতে চাই, আমার বন্ধুই তো তারা। সো এই যে এই বিষয়গুলো যেগুলো নিয়ে জামাতের ধরেন যে এক ধরনের বড় ধরনের সংকট আছে বলে, এবং এই যে রাষ্ট্রীয় যে প্রোগ্রামগুলো 26শে মার্চ কিংবা 16 ডিসেম্বর কিংবা ধরেন যে 21শে ফেব্রুয়ারি, এগুলোতে জামাতের উচিত, আমি মনে করি আসলে জামাতের প্রথম এবং প্রধান যে জিনিসটা করা উচিত, যেটা আমি বারবার আমার জামাতের বন্ধু নেতাদেরকে বলি, যে ওনাদের উচিত ওনাদের দলীয় ফোরামে একেবারে আপনার মানে এজেন্ডা করে, মিটিং করে, সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করা যে ভাই 71 সালে বা 71-এর আগে পরে যে সিচুয়েশন, সেখানে যে আমাদের যা যা অপরাধ ছিল,
জামাত নামে যে বা জামাতের কোনো অঙ্গ সংগঠন নামে বা জামাতের কোনো সদস্যের মাধ্যমে যা যা অপরাধ ছিল এইটার জন্য সাংগঠনিকভাবে আমরা জাতির কাছে ক্ষমা চাই। হ্যাঁ, সাংগঠনিকভাবে এইটা কোনো একজন আমির জামাতের নেতা হাসতে হাসতে একদম সিলিভাবে ধরেন যে কোনো একটা মিটিংয়ে প্রোগ্রামে বললেন যে বহুতবার তো ক্ষমা চাইছে আর কত ক্ষমা চাইবে, এটা খুব বরঞ্চ ক্ষতি ছিল। এটা ওনাদের একটা আমি বলবো যে দৃষ্টতা হয়েছে, এটা ওনার করাটা ঠিক হয়নি। রেদার ওনাদের আসলে এই জিনিসটা সাংগঠনিকভাবে ক্ষমা চাওয়াটা এটা করে ফেললে মনে করেন যে আমাদের জন্য অনেক সহজ হয় হচ্ছে জামাতের সঙ্গে কাজ করা। এবং আমি নিশ্চিত যে জামাত যেটা চাইতেছে যে আসলে রাষ্ট্র ক্ষমতায় যাইতে, জামাত যেটা চাইতেছে যে বাংলাদেশকে নেতৃত্ব দিতে, কিংবা ধরেন যে এই যে মানে একটা সার্বিক খুব অ্যাগ্রেসিভভাবে তো জামাত বাংলাদেশের পলিটিক্সে এখন কাজ করতেছে। তো এই জায়গাটা জামাতের জন্য খুব বড় একটা হেল্প হবে যদি তারা আসলে এই ভুলটা স্বীকার করে নেয়। কারণ এখন তো আর ওইভাবে ধরেন যে চিহ্নিত রাজাকার যাদেরকে আমরা চিহ্নিত করি আর কি বা জানি, তারা তো কেউ নাই। সো জামাত কেন একটা লিগেসি একটা বার্ডেন কাঁধে নিয়ে চলবে? আমার এটা পরামর্শ। এইটা যদি হয়ে যায় তখন আপনি দেখবেন যে জামাতের এই অন্যান্য যে এই যে মনে করেন যে বিভিন্ন পদে পদে জামাতকে নিয়ে ট্রল করার চেষ্টা করা, তার একটা এই ধরনের অপ্রস্তুত অবস্থায় ফেলার চেষ্টা করা, এই জায়গাগুলো ধরেন যে আসলে কমবে। তখন তার পলিটিক্স নিয়ে আমরা ধরেন যে মোর সমালোচনা করব, যেটা করা দরকার। জামাতের যে পলিটিক্সটা এটা আসলে কতটুকু প্রো বাংলাদেশি, এটা আসলে কতটুক ধরেন যে বাংলাদেশের যে আপনার ইকোনমিক্যাল যে সিচুয়েশন বা আমাদের অর্থনীতি যেভাবে আসলে কাজ করে সেটার পক্ষে। এখন যদি ধরেন জামাত যদি এসে বলে যে ভাই সুদ আর নেওয়া যাবে না, তাহলে তো আপনার ইকোনমি ভাই কালকে বন্ধ। আপনাকে আবার নতুন করে ইকোনমি মানে সবগুলো রিস্ট্রাকচার করে করে হয়তো সাজাইতে হবে। ইসলামী ব্যাংক তো একটা ব্যাংক, একটা রাষ্ট্র তো আসলে শুধু একটা ব্যাংক না। ইভেন ইসলামী ব্যাংক যে কতটুকু আসলে সুদ না নেয় বা ভিন্নভাবে সুদ নেয়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। সো আমার মনে হয় যে জামাতের এই জায়গাগুলো জামাতেরও উচিত আমাদেরকে হেল্প করা, যাতে আমরা জামাতের সঙ্গে পলিটিক্যাল ডিবেটটা করতে পারি। এখন পলিটিক্যাল ডিবেটের আগের যে শর্তগুলো, এগুলোতেই ধরেন যে ডিবেটগুলো রয়ে গেছে, এই ডিবেটগুলোর কারণে ধরেন যে আমরা আসলে জামাতকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে অ্যাকনোলজ করতে পারতেছি না। তার সঙ্গে আমি পলিটিক্যাল ডিবেট, একসঙ্গে পলিটিক্যাল কাজ করা, এই জিনিসটা করার সুযোগ আমার আসলে খুব সীমিত বা নাই। সো আমি এই জায়গাটায় বরঞ্চ আমি গুরুত্ব দিব। আর রুমিন ফারহানার সঙ্গে যে জিনিসটা হয়েছে এটা তো খুবই ন্যাক্কারজনক। আমরা এই ধরনের ঘটনাগুলো আপনার মনে হয় 72 সালে একটা বড় ধরনের এরকম একটা ঘটনা হয়েছে, এবং সেটার জন্য কিন্তু ওই দলটাকে কিন্তু খুব চরম মূল্য দিতে হয়েছিল, যে দলটা আসলে এটার জন্য দায়ী ছিল। হ্যাঁ, শেখ মুজিবের সেই সময়কার আওয়ামী লীগ বা ছাত্রলীগ ইনফ্যাক্ট। সো এই জিনিসগুলো বাংলাদেশে এগুলো আপনার পলিটিক্যাল ডিফারেন্সের জায়গায় আপনি আসলে বক্তব্য দিয়ে তার সঙ্গে আপনি বাহাস করবেন, আক্রমণ করবেন। আপনি আপনার পলিটিক্সটা কেন আসলে শ্রেষ্ঠতর সেটা আপনি প্রমাণ করবেন, বেশি বেশি মানুষের ভোট দিবেন, আপনি ওই জায়গাটা জিতবেন। বিএনপির উচিত যে চ্যালেঞ্জ নেওয়া যায়, বিএনপির যে বিদ্রোহী প্রার্থীগুলো আছে তাদের কাউকে বিএনপি আর নিবে না, বরঞ্চ ওই জায়গায় বিএনপি শক্তিশালীভাবে ধানের শীষে বিএনপির প্রতীকে জিতে আসবে পরবর্তী ইলেকশনে। এইটা তার চ্যালেঞ্জ নেওয়া উচিত। বিএনপির উচিত না যে ধরেন যে বিদ্রোহী প্রার্থীদেরকে হয় খোঁচাখুচি করা, তাদের সঙ্গে গ্যাঞ্জাম করা, কিংবা ধরেন যে তাদেরকে আবার নিয়ে নেওয়া, কোনোটাই আমি মনে করি না যে উচিত। সে যদি আসলে মানে সত্যিকারে যদি কনফিডেন্ট হয় আর কি তার দল নিয়ে। সো আমি এর কোনোটাই আমি অবশ্যই সাবস্ক্রাইব করি না, বরঞ্চ আমি এই ঘটনাগুলোর নিন্দা জানাই। রুবিন ফারহানা তার যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, তার যে ধরেন যে এই ধরনের যে সোশ্যাল অ্যাক্টিভিটিস, রাষ্ট্রীয় অ্যাক্টিভিটিস, সেগুলো সে নির্বিঘ্নে করতে পারা, এইটা নিশ্চিত করাটা হচ্ছে যে বিএনপি যেহেতু সরকার তার একটা প্রধান দায়িত্ব। আপনি শহীদ মিনারে দোয়া করবেন, আপনার যদি নামাজের ওয়াক্ত হয় তাহলে আপনি নামাজের যে নর্মসগুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো মেনটেন করে আপনি এক সাইডে গিয়ে নামাজ পড়বেন। আমি ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না, কিন্তু আমার মনে হয় যে এরকম আমি কোনো মানে আমাদের নবীদের কোনো ঘটনা শুনছিলাম যে তারা ধরেন যে মন্দিরে একটা সাইড করে, মানে অন্য ধর্মের যে উপাসনালয় সেখানে আসলে একটা সাইড করে তারা হয়তো কখনো না নামাজ পড়ছেন। কারণ ভাই শুরুতে তো মসজিদ ছিল না, তো শুরুতে তো ধরেন যে আপনার বিভিন্ন ধরনের ছিল বা এই বিষয়গুলো যে খুব মানে এগুলোকে এই পুরো দুনিয়াটা তো আসলে আল্লাহর। যদি আমি আল্লাহকে বিশ্বাস করি তাহলে পুরো দুনিয়াটা তো আল্লাহর। মন্দিরটা ধরেন যে আমি বানাইছি বা আরেকজনে বানাইছে, হ্যাঁ, বা ভুল করে বানানো হয়েছে। সো এইটাকে নিয়ে আসলে
বা ধরেন যে শহীদ মিনার তো কোনো অপবিত্র জায়গা না, শহীদ মিনার তো ইনফ্যাক্ট বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গাগুলোরই একটা। তো তাহলে আমাদের এই জায়গাগুলোকে এই যে কূটতর্কগুলো এগুলো করে করে না আমরা ধরেন যে যেমন ধরেন যে তারেক রহমান সাহেবের প্রথম এক সপ্তাহের যে কাজ, আমাদের এটা নিয়ে ধরেন যে সিরিয়াস ক্রিটিক করা দরকার, সিরিয়াস আলাপ করা দরকার, ডিবেট করা দরকার। আপনি এটার পক্ষে বলবেন, আমি এটার বিপক্ষে বলবো, সমালোচনা করব, এইটা হচ্ছে যে দরকার। যেমন ধরেন যে উনি যে বলতেছেন যে উনি ধরেন যে আপনার এই যে সরকারি গাড়ি ব্যবহার করবেন না, তাহলে উনি একটা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, তাহলে এই ব্যক্তিগত গাড়িটা ব্যবহার করে উনি আমার কয় টাকা সেভ করছেন? এই ব্যক্তিগত গাড়িটার এইটা কে কিনে দিছে? এটা কি তারেক রহমান সাহেবের নিজস্ব ইনকাম সোর্স আছে? সেই ইনকাম সোর্সটা আসলে কি? সেই মানে মানে আমার আসলে কয় টাকার বেনিফিট হয়? রেদার আমি বলি যে আপনি ভাই রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করেন, আপনি এই যে প্রোটোকল নিচ্ছেন না, প্রোটোকলও নেন, আপনি ধরেন যে এগুলোই যদি হয় আপনার মেইন সরকারের আপনার ক্যারেক্টারিস্টিক্স, যে আপনি এই ধরনের কিছু মনে করেন যে চকলেট বিতরণ করবেন আর কি, হ্যাঁ, যে চকলেট বিতরণ করে ছোট ছোট বাচ্চাদেরকে সন্তুষ্ট রাখার একটা বিষয় আছে না, সেরকম আপনি ধরেন যে টোকেন কাজ করবেন। রেদার আপনি আমার ইকোনমির জন্য কি কাজ করতেছেন? আপনি যে বলতেছেন যে আপনি কর্মসংস্থান করবেন কত 1 কোটি, আপনি এই কর্মসংস্থানের জন্য আসলে কি উদ্যোগ নিছেন এই প্রথম এক সপ্তাহে? আমার বরঞ্চ সেইটা আসলে তারেক রহমান সাহেবের কাছ থেকে জানার ইচ্ছা, রেদার দেন ওনার 14টা গাড়ির বদলে উনি 4টা গাড়ির প্রোটোকল ব্যবহার করছে। উনি যে ধরেন যে লোকজনকে ওয়েট করে রাখছেন, এটা খুব ভালো একটা বিষয়, এটার জন্য ওনাকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। কিন্তু এগুলাই শুধুমাত্র ওনার, যদি আমরা বলি যে ওনার আসলে সরকারের এই প্রথম এক সপ্তাহের অর্জন, তাহলে এইটা আমি বলবো যে খুব পুয়ার স্টার, খুবই পুয়ার স্টার।